ফার্স্ট কোশ্চেন কিছু দিয়েছিলাম কম্পিউটারের, এবার তার সাথে সাথে আমরা কিছু কোশ্চেন আলোচনা করব। কম্পিউটারের জনক কাকে বলা হয়? ফাদার অফ কম্পিউটার? চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে বলা হয় ফাদার অফ কম্পিউটার। তো চার্লস ব্যাবেজ ওই অ্যানাটমিক্যাল অ্যানালিটিক্যাল ইঞ্জিন আবিষ্কারের জন্য চার্লস ব্যাবেজকে আমরা কম্পিউটারের জনক বলি। অপশন সি আমাদের সঠিক। আচ্ছা, কম্পিউটারের মস্তিষ্ক ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? সিপিইউ কে। সিপিইউ। সিপিইউ কে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে সমস্ত ডেটা এবং নির্দেশকে প্রক্রিয়া করে। তো আমি বলেছিলাম সিপিইউ বলতে কি, কম্পিউটারের যে প্রসেসর হয়, ঠিক আছে, প্রসেসরকে বলবে সিপিইউ। এটা এরকম নয় যে বাইরের খোলটা সেটা কিন্তু সিপিইউ না, যে প্রসেসর সেটাকে কিন্তু কম্পিউটারের ব্রেন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, প্রথম মেকানিক্যাল ক্যালকুলেটর কে তৈরি করেছিল? যান্ত্রিক ক্যালকুলেটর বা চার্লস ব্যাবেজ। না, এটা অ্যান্সার হবে বেইজ পাস্কাল। পাস্কাল, ঠিক আছে। প্রথম যে মেকানিক্যাল ক্যালকুলেটর তৈরি করেছিল, অপশন বি ব্লেজ পাস্কাল। পাস্কালের যে কম্পিউটার সেটা সেই পাস্কালাইন নামে পরিচিত ছিল। যান্ত্রিক ক্যালকুলেটর, এই যে এটাকে পাস্কালাইন বলা হয়। হুম, প্রথম যদি বলা হয় মেকানিক্যাল ক্যালকুলেটর, পাস্কাল হয়। আচ্ছা, পরের প্রশ্ন, ENIAC ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটেড এন্ড কম্পিউটার ছিল কোন প্রজন্মের উদাহরণ? প্রথম প্রজন্ম। ENIAC এটা ছিল ফার্স্ট জেনারেশন। কি দিয়ে তৈরি হতো মনে আছে? ফার্স্ট জেনারেশনের কম্পিউটার ভ্যাকুয়াম টিউব। ভ্যাকুয়াম টিউব। নির্বাক ভ্যাকুয়াম নল টিউব যাকে দিয়ে বলে। তৈরি। একদম, এই যে ভ্যাকুয়াম টিউব দিয়ে তৈরি করা হতো ফার্স্ট জেনারেশন কম্পিউটার। আচ্ছা, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট কোন জেনারেশনে ব্যবহার করা হতো? থার্ড জেনারেশনে। থার্ড জেনারেশন। থার্ড জেনারেশনে আইসি ব্যবহার করা হলো, আইসি বা চিপ, যার পর থেকে আমাদের যে কম্পিউটার গুলো ছোট আকৃতির হয়। কারণ এই আইসির মধ্যে রয়েছে আমাদের সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী, ঠিক আছে, অর্ধ পরিবাহী, তার ফলেই কিন্তু কম্পিউটার আমাদের ছোট হয়ে গেছে, জার্মেনিয়াম, সিলিকন, সেগুলো। আচ্ছা, মাইক্রো প্রসেসর প্রথম কোন প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল? সেকেন্ড জেনারেশন। সেকেন্ড ফোর্থ হবে, প্রজন্ম। ফোর্থ হবে, ফোর্থ জেনারেশনে মাইক্রো প্রসেসর ব্যবহার হয়েছে ফোর্থ জেনারেশনে। মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়েছিল ফোর্থ জেনারেশনে, যার মাঝখানে এলএসআই, ভিএলএসআই, এগুলো সব প্রযুক্তি ফোর্থ জেনারেশনের কম্পিউটারে ব্যবহার হয়েছে। আচ্ছা, ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আবিষ্কারক কে? বার্নেস লি। বার্নার্স লি। বার্নার্স লি 1989-এ ডাব্লিউ আবিষ্কার করেছিলেন। যে কোনো ইন্টারনেটের কোনো ওয়েবসাইট যাওয়ার আগে তোমাকে ডাব্লিউ যেতে হবে, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তোমাকে সার্চ করার জন্য এটাকে ব্যবহার করা হয়, সার্চ ইঞ্জিন। পার্সোনাল কম্পিউটার বা পিসি শব্দটা কোন প্রজন্মের কম্পিউটারের সাথে যুক্ত? পঞ্চম নাকি এটা? এটা ফোর্থ জেনারেশন, কারণ ফিফথ জেনারেশনে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। যবে থেকে এই মাইক্রো প্রসেসর এসছে, এই যে যবে থেকে আমাদের এই যে বিভিন্ন ধরনের মাইক্রো প্রসেসর, মানে এই যে পেন্টিয়াম, বিভিন্ন যে প্রসেসর আসা শুরু হয়েছে। প্রথমে এসেছিল পেন্টিয়াম প্রসেসর, তার আগে তোমার হচ্ছে ছিল এএমডি প্রসেসর, পেন্টিয়ামের আগে তোমার হচ্ছে ডুয়েল কোর প্রসেসর ছিল, ঠিক আছে। এই যখন প্রসেসর গুলো প্রথম আসে 2000, এই ধরো 5, 6, 7-এর দিকে, ফোর্থ জেনারেশন ছিল, তখন থেকেই পিসি পার্সোনাল কম্পিউটার এসছে। এখন তো রোবোটিক্স হয়ে গেছে, ঠিক আছে। ফোর্থ জেনারেশন, এই যে পার্সোনাল কম্পিউটার পিসি ফোর্থ জেনারেশন থেকে হয়। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রজন্মের মূল ধারণা? বললাম এক্ষুনি, ফিফথ জেনারেশনে। ফিফথ জেনারেশন। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়ে গেছে, এআই হয়ে গেছে। এখন কি বলবো, আর এআই তো এখন মারাত্মক কাজ করছে, মানে এমন কিছু এআই দিয়ে তৈরি হচ্ছে ভাবা যায়, প্রম্পট দিলেই সব কমপ্লিট। অ্যানালিটিক্যাল ইঞ্জিন কে আবিষ্কার করেন? চার্লস ব্যাবেজ। এটা হবে চার্লস ব্যাবেজ, ওটাই বললাম। অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণা দেয়, ওই জন্য তাকে ফাদার অফ কম্পিউটার বলা হয়। এক্ষুনি বললাম এইটাই। স্যার, বলো। স্যার ওটা কি ছিল ওই আগেরটা, যেটা ওই পাস্কেল তৈরি করেছিল? ওটা
পাস্কালাইন দেখাচ্ছিল, ওটা পাস্কালাইন। এই যে দেখাচ্ছি, কোথায় গেল, হ্যাঁ, যান্ত্রিক ক্যালকুলেটর, মেকানিক্যাল ক্যালকুলেটর। আচ্ছা, মেকানিক্যাল ক্যালকুলেটর, ঠিক আছে। মেকানিক্যাল ক্যালকুলেটর হলে পাস্কাল, যেটা পাস্কালাইন বানিয়েছিল, ঠিক আছে? আর হচ্ছে তোমার এই কোথায় গেল, হ্যাঁ, অ্যানালিটিক্যাল ইঞ্জিন, চার্লস ব্যাবেজ। প্রথম প্রোগ্রামার হিসেবে কাকে বলা হয়? লাভলেস, অ্যাডা লাভলেস। প্রোগ্রাম হিসাবে অ্যাডা লাভলেস কে বলা হয়, অপশন সি, অ্যাডা লাভলেস। তাকে প্রথম প্রোগ্রামার মানে যে প্রোগ্রাম লেখে, প্রোগ্রাম মানে কোনো কিছু, যে সি প্রোগ্রাম, বিভিন্ন ধরনের যে প্রোগ্রাম হয়, যার জন্য অ্যালগোরিদম ব্যবহার করা হয়। অ্যালগোরিদম কথাটার মানে হচ্ছে যে পদ্ধতিতে লেখা হবে। যেমন তুমি খাবে, এই যে ছোটবেলায় যে পড়ছিলে যে ম্যাঙ্গো পিকল কিভাবে আচার তৈরি হবে, তার জন্য কি হতো, ছোটবেলায় রাইটিং স্কিল লিখতে, যে ফুড ম্যাঙ্গো পিকল তৈরি, লিখেছো এরকম না লেখনি রাইটিং স্কিলে? হ্যাঁ, সেই সেই সময় যেরকম পর পর হতো, যে আগে সে আম কাটা হবে, তারপরে এই মেশানো হবে, সে খুব ভালো লাগতো, খুব মানে বেশ হেভি লাগতো ওরকম রাইটিং স্কিল। তো যাই হোক, সেই চার্লস ব্যাবেজ অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম অ্যালগোরিদম তৈরি করেছিল। সেই জন্য অ্যাডা ল্যাভেলেজকে প্রথম আমাদের প্রোগ্রামার হিসেবে বলা হয়। ইউনিয়াক ছিল প্রথম বাণিজ্যিক কম্পিউটার, তার পুরো নাম কি? কোনটা? ও, হ্যাঁ, গ, ক নয়, গ হবে। ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, নিউমেরিক ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর, সম্ভবত এটাই হবে তো। ইউনিভ্যাকের পুরো নাম না, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার ঠিকই আছে, 1951-এ, ঠিকই আছে, ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, ইউনিভ্যাক। ভ্যাকুয়াম টিউব বললাম এক্ষুনি, কোন প্রজন্মের কম্পিউটারে? First generation. ফার্স্ট জেনারেশন কম্পিউটারে ভ্যাকুয়াম টিউব। তার মধ্যে এনিয়াক, ইউনিভ্যাক, এগুলো ফার্স্ট জেনারেশন কম্পিউটার ছিল। ট্রানজিস্টর, এটাও বলেছি, Second generation. সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন। কম্পিউটারে আমাদের ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এলএসআই, ভিএলএসআই এক্ষুনি বললাম। হ্যাঁ, ফোর্থ জেনারেশন কম্পিউটারে, ওর fourth মধ্যে থেকে generation, মাইক্রো প্রসেসরেরই উদাহরণ, ঠিক আছে, ফোর্থ জেনারেশন কম্পিউটারে। এই যে এলএসআই, লার্জ স্কেল ইন্টিগ্রেশন, ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটর, যার মাধ্যমে মাইক্রো প্রসেসর তৈরি হয়েছিল। ম্যাকিনটোস, ম্যাক অপারেটিং সিস্টেম কোন সংস্থা তৈরি করেছে, এখনো ব্যবহার করে? অ্যাপেল। অ্যাপেল। অ্যাপেলের যে ল্যাপটপ বা কম্পিউটার হয় তার মধ্যে ম্যাক থাকে, আর অ্যাপেলের যে ফোন হয় সেখানে সফটওয়্যারটা কি হয়? অ্যাপেলের ফোনের সফটওয়্যারটা কি হয়, ফোনের অপারেটিং সিস্টেম? আইওএস, তাই তো? আইওএস হয় তো? হ্যাঁ, iOS। আইওএস হয়। অ্যাপেল যেটা ম্যাকিনটোস কম্পিউটার বানিয়েছিল, ম্যাক। আচ্ছা, কোন কম্পিউটার জেনারেশনে হাই লেভেল প্রোগ্রামিং ভাষা প্রথম ব্যবহার হয়েছিল? ফিফথ জেনারেশনে। ফিফথ? ফিফথ কোথায়, ফিফথ এখন এআই তে তো আছে। এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন থেকে এই যে ফোটান, কোবল সব শুরু হয়ে গেছিল। ফিফথ জেনারেশন রোবোটিক্স এর তো, সে তো এখন তো অনেক বেশি, তার অনেক দিন আগে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে কি বলেছিলাম, ওই যে ইংরেজিতে কোনো কিছু লিখবে। আগে তো ফার্স্ট জেনারেশনে ভ্যাকুয়াম টিউবে শুধু যোগ আর গুণ হতো, এরপরে হাই লেভেল মানে কোনো কিছু তুমি ইংলিশে এন্টার করলে সেটা কম্পিউটার কি করতো, ট্রান্সলেট করতো ওটা মেশিন ল্যাঙ্গুয়েজ 01-এ। সেটা কোন জেনারেশনে? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেকেন্ড জেনারেশন থেকেই শুরু হয়ে গেছে। যার মধ্যে যে ফোটান, কোবল, এগুলো বহুদিনের ল্যাঙ্গুয়েজ। সুপার কম্পিউটারকে কোন কাজে ব্যবহার করা হয়? আবহাওয়ার পূর্বাভাসে Sir, জটিল option C. তথ্যের- অপশন সি, সুপার কম্পিউটার। আজকে বৃষ্টি হয়েছে কোথায় কোথায়? আমাদের এখানে হয়েছে। কালকে হয়েছিল? কালকেও অনেকের হয়েছে শুনেছি। আচ্ছা, জটিল বৈজ্ঞানিক বিষয় এবং আবহাওয়ার পূর্বাভাসে ব্যবহার করা, সবচেয়ে দ্রুততম হয়।
আচ্ছা, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ কোন ধরনের কম্পিউটারের উদাহরণ? মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার। মাইক্রো, মিনি, মেন ফ্রেম না, দেখো সুপার বা মেন ফ্রেম হবে না, এটা হচ্ছে মাইক্রো কম্পিউটারের উদাহরণ, ডেস্কটপ ল্যাপটপ। স্যার বলছি মিনি আর মাইক্রোটা কি একই? না, মিনি আর মাইক্রো আলাদা। মিনি কম্পিউটার মানে যেগুলো ছোট হয়, পাম টপ, এই যে হাতে যে ফোনগুলো হয়, ঠিক আছে, সেগুলো হচ্ছে মিনি কম্পিউটার উদাহরণ। মাইক্রো কম্পিউটার মানে ল্যাপটপ, ডেস্কটপ, এগুলো মাইক্রো কম্পিউটার। মিনি মানে আরো আচ্ছা। ছোট যেগুলো হয়, পাম টপ হয় না, হাতে যে ল্যাপ হয় না, ট্যাব যেগুলো হয়, ট্যাবলেট যেগুলো হয়, সেগুলো মিনি কম্পিউটারের উদাহরণ। মেন ফ্রেম কম্পিউটার কোন কাজে ব্যবহার করা হয়? অপশন বি। বি হবে, বড় ব্যবসা সরকারি। বড় ব্যবসা, সরকারি ডেটা সংস্থার জন্য মেন ফ্রেম, বড় সার্ভার দরকার যার জন্য, ঠিক আছে, প্রচুর ডেটা লেনদেন হয়, মেন ফ্রেম কম্পিউটার। আচ্ছা, কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট যেটা মানে স্পর্শ করা যায় তাকে কি বলা হয়? হার্ডওয়্যার বলে। এটাকে হার্ডওয়্যার বলা হয়, যেটা তুমি টাচ করতে পারো, ফিল করতে পারো, হার্ডওয়্যার। তার মধ্যে সিপিইউ, মনিটর, কিবোর্ড। কোনটি ইনপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার, স্পিকার, মাউস। ইনপুট ডিভাইস কোনটা? মাউস। মাউস। মাউস হচ্ছে আমাদের ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে, বাকি স্পিকার এগুলো বাকিগুলো আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। কিবোর্ডে কোন কিকে টগল কি বলা হয় বলেছিলাম, বলো। টগল কি কোন কি গুলোকে বলা হয়? টগল কি মনে করো, টগল কি, মডিফায়ার কি বলেছিলাম, কি হবে টগল কি? ক্যাপস লক। ক্যাপস লক কে বলা হয়, ক্যাপস লক, নাম লক, স্ক্রোল লক। টগল কি কেন বলা হয়? কারণ একবার চাপলে অন হয়, আবার চাপলে বন্ধ হয়ে যায়, এটা ক্যাপস লক, নাম লক, স্ক্রোল লক। মডিফায়ার কির মধ্যে কোনগুলো? এই যে সিটিআরএল, কন্ট্রোল, অল্ট, এগুলো হচ্ছে মডিফায়ার কি। কেন মডিফায়ার বলা হয়? কারণ তুমি যদি এ টিপো তাহলে ছোট হাতের এ হবে, কিন্তু যদি শিফট মানে কন্ট্রোল টিপে এ টিপো তখন সেটা অন্য হবে। তুমি যদি এ মানে সিটিআরএল এ টিপো, কন্ট্রোল টিপে এ হবে। প্রত্যেকে কি হবে, কোনো একটা কি কে মডিফাই করে দেয়, এগুলোকে মডিফায়ার কি বলা হয়। আর এগুলোকে টগল কি বলা হয়। বলেছিলাম, নোটসে আমি দিয়েছিলাম, কিন্তু এরকম নয় যে নেই, পড়ানোর সময় বলেছিলাম। আউটপুট ডিভাইস, স্পিকার। স্পিকার। স্পিকার, কোনো কিছু গানকে আউটপুট হিসেবে শুনবো, স্পিকার। আচ্ছা, কম্পিউটার মনিটরকে কি বলা হয়? ভিডিও বলে, ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। ভিডিও, ভিডিও ডিসপ্লে ইউনিট। কিন্তু তাহলে সিআরটি, এলসিডি এগুলো কি? এগুলো মনিটরের টাইপ, ঠিক আছে, এগুলো হচ্ছে টাইপ অফ মনিটর। আগে যে আগে হচ্ছে যে তো হচ্ছে বড় ধ্যাবড়া যে মনিটর হতো, করো কালার ধ্যাবড়া করো। ইয়ে করতে ধ্যাবড়া যে মনিটর কালার। হতো, এগো, ওকে। আচ্ছা, ধ্যাবড়া যে মনিটর গুলো হতো সেগুলো কিন্তু তোমার সিআরটি মনিটর হতো। তারপরে এলসিডি, এখন আবার এলইডি আসছে, এলইডি মনিটর। তারপরে ওলেড, ওলেড ডিসপ্লে, এখন আবার অ্যামোলেড। এগুলো সব এখন মনিটরের টাইপ, কিন্তু এগুলোকে বলা হয় ভিডিও ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, মনিটরের প্রযুক্তিগত না। আচ্ছা, সিপিইউ এর প্রধান উপাদান কি বলেছিলাম, বলো। স্যার অপশন সি। অপশন সি, এইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর মেমোরি ইউনিট। বলেছিলাম কোনো কাজ করতে গেলে লজিক্যালি করবে, তারপরে কন্ট্রোল করবে, তারপরে মেমোরিতে যোগ রাখবে। অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট আর মেমোরি বা রেজিস্টার ইউনিট। এএলইউ এর প্রধান কাজ কি এটা বলেছিলাম। গাণিতিক ও যৌতিক অপারেশন করা। গাণিতিক ও যৌতিক অপারেশন। যে লজিক্যালি কাজ করবে, কোনো ম্যাথমেটিক্যাল বা কোনো লজিক্যাল কাজকর্ম সে করবে, যোগ বিয়োগ গুণ ভাগ বড় ছোট সব করবে। সিইউ এর কাজ কি? কন্ট্রোল ইউনিটের কাজ। কম্পিউটারের সমস্ত অংশের কার্যকলাপ নিয়ন্ত্রণ করা। কন্ট্রোল করবে, সবাই ঠিকঠাক কাজ করছে কিনা সেটা দেখবে, সুপারভাইজারের মতো, স্নায়ুতন্ত্রের মতো সমস্তই করে। আর পয়েন্ট ডিভাইস নয় কোনটা? কোনটা পয়েন্টিং ডিভাইস নয়? স্ক্যানার। 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 কারণ দেখো, মাউস দিয়ে একটা পার্টিকুলার পয়েন্ট, এই যে আমি পয়েন্ট করতে পারি, ট্র্যাক বল দিয়েও হয়, জয়স্টিক দিয়ে হয়, কিন্তু স্ক্যানার দিয়ে কোনো স্ক্যানার কোনো
পয়েন্টিং ডিভাইস নয়। স্ক্যানার একটা ইনপুট ডিভাইস, কিন্তু পয়েন্টিং না। যেমন কিবোর্ড, কিবোর্ড কিন্তু আবার একটা স্ক্যানার ছাড়াও যদি আরেকটা বলে সেটা কিন্তু কিবোর্ড। হ্যাঁ, কিবোর্ডও কিন্তু পয়েন্টিং ডিভাইস নয়, তুমি একটা কি এন্টার করছো, দ্যাট নট পয়েন্টিং ডিভাইস। ইনপুট ডিভাইস বাট পয়েন্টিং না। হার্ড কপি আউটপুট দেওয়ার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? Monitor. প্রিন্টার। প্রিন্টার। আরে হার্ড কপি মানে কি? প্রিন্ট আউট বের করলেই বলে না হার্ড কপি দাও। সফট কপি করতে গেলে তখন স্ক্যানার দিয়ে সফট কপি হবে, কিন্তু প্রিন্টার দিয়ে তুমি তার হার্ড কপি বের করবে, মানে প্রিন্ট আউট বের করবে, সেটাকে বলে হার্ড কপি। ঠিক আছে? আচ্ছা, ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন কি? ইনপুট ডিভাইস একটা। হুম, এটা হচ্ছে এটা আউটপুট ডিভাইস নয়, এটা ইনপুট ডিভাইস হবে। হ্যাঁ, কেন হবে? ইনপুটই বলছে। হ্যাঁ, ইনপুট হবে। কারণ কি, ওসিআর বলতে তুমি কোনো একটা লিখা দিলে, কোনো একটা রাইটিং হতে রাইটিং স্কিল লিখা দিলে, সেই লেখাটা কি হলো, ক্যারেক্টার রিকগনাইজ করলো যে কি লেখা আছে, পড়ছে, তার জন্য ওসিআর। এই যে যেখানে লেখা টাইপ করা, হাতে লেখা বা টাইপ করা টেক্সটকে স্ক্যান করে ডিজিটাল ডেটাতে রূপান্তর করা হয়। যেমন কোনো একটা তুমি টেক্সট এন্টার করলে সেটাকে পড়ছে, এআইএস ভয়েস তৈরি করছে, সেগুলো ওসিআর এ হয়। কারণ ওসিআর প্রচুর ইউজফুল। টাচ স্ক্রিন পড়িয়েছিলাম। ইনপুট আউটপুট Input দুটোই। output দুটোই। উভয়। ইনপুট আউটপুট বোর্ড হিসেবে কাজ করে টাচ স্ক্রিন। আচ্ছা, প্লটার কি ধরনের ডিভাইস? আউটপুট ডিভাইস। প্লটার কোথায় কাজে লাগে বলো তো? আউটপুট ডিভাইস কোথায় কাজে লাগে? মানচিত্র করে, প্রিন্টার করে, মানচিত্র প্রিন্ট করে। প্লটার। মানচিত্র ব্যাপারটা, মানচিত্র মানে কোনো কিছু, সাপোজ ধরো কোনো কাপের ওপরে, কোনো একটা কাপের ওপরে প্রিন্ট করবে, বা ধরো কোনো একটা বড় কোনো মানে যে জিনিসের উপরে যে জিনিসটা তুমি করবে, সাপোজ ধরো কোনো একটা কাপড়ের উপরে তুমি ডিজাইন করবে, নকশা করবে, সে তো কাপড়টাকে তো ঢুকাবে না, সে কি করবে, উপর থেকে এসে তার উপরে এঁকে দিয়ে যাবে। ঠিক আছে? সেগুলোকে প্লটার। এটা আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে। বড় আকারে গ্রাফিক্স, ম্যাপ বা ব্লু প্রিন্ট তৈরি করার জন্য হয়। শুধু ম্যাপের জন্য নয়, গ্রাফিক্স কার্ড বা বড় কিছু, এই যে ধরো সে সেলাই করা যে হয়, সেগুলোও প্লটার। এখন সব প্লটারের বড় এ দিয়ে হচ্ছে বিল্ডিং তৈরি হয়ে যায়। বিল্ডিং একটা ডিজাইন করলে তারপরে সেটা প্লটার দিয়ে পুরো বিল্ডিং বানিয়ে দেয়। দুবাই টুবাইতে এইভাবেই তৈরি। মাদারবোর্ডকে কি বলা হয়, কি কম্পিউটার বলা হয়? কম্পিউটারে কি বলা হয়? মস্তিষ্ক। হৃৎপিণ্ড নাকি? মাদারবোর্ড, মস্তিষ্ক তো সিপিইউ কে বলা হয়। মাদারবোর্ড কে বলা হয় প্রধান সার্কিট বোর্ড। কারণ কি, প্রধান এই যে সার্কিট। মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডের মধ্যেই সিপিইউ রয়েছে, মাদারবোর্ডের মধ্যেই তোমার র্যাম রয়েছে, তার মধ্যেই তোমার হচ্ছে বাকি যত সব জিনিসপত্র রয়েছে, ইউএসবি পোর্ট রয়েছে। প্রধান সার্কিট বোর্ড মানে তার মধ্যেই সবাই ইনস্টল থাকে, গ্রাফিক্স কার্ড থাকে, সবাই তার মধ্যে থাকে, এই জন্য প্রধান সার্কিট বলবো হয় মাদারবোর্ড। তার মধ্যে সিপিইউ, র্যাম, তারপরে তোমার গ্রাফিক্স কার্ড, সব এর মধ্যেই থাকে। এখন তো আবার ল্যাপটপ হলে তো তার মধ্যে হার্ড ডিস্কও ইনস্টল থাকে, হার্ড ডিস্ক থেকে শুরু করে সব সেখানেই মাদারবোর্ডেই থাকে। এসএমপিএস, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, এর কাজ কি? বোঝাই যাচ্ছে কি হবে। এসি কারেন্টকে এসি কারেন্টকে ডিসি কারেন্টে এসি পরিণত করে। কারেন্টকে ডিসি কারেন্ট, কারণ আমরা যখন কারেন্টটা দিচ্ছি এসি হচ্ছে, কিন্তু তার মধ্যে সমস্ত কাজটা ডিসি হবে এবং খুব কম ভোল্টেজ হবে। ওই জন্য কম্পিউটারের এসএমপিএস এর পরে ভেতরে তুমি হাত দিলে খুব কম কারেন্ট, কিন্তু এসএমপিএস যদি হাত দাও ডাইরেক্ট কারেন্ট তোমাকে মারবে। ঠিক আছে? এসএমপিএস এসি কারেন্টকে ডিসি কারেন্টে তৈরি করে এবং লো ভোল্টেজ বানায়। কারণ যখন এসি কারেন্টকে হাই ভোল্টেজ হয়, ডিসি তে লো ভোল্টেজে পরিণত করে। ওয়েবক্যাম কোন ধরনের ডিভাইস? ওয়েবক্যাম মানে ল্যাপটপের যে ক্যামেরা হয়, ফোনের ক্যামেরা, ল্যাপটপের ক্যামেরাকে ওয়েবক্যাম বলা হয়। কি ধরনের ডিভাইস? ইনপুট ডিভাইস। অবশ্যই ইনপুট ডিভাইস হবে না ওয়েবক্যাম, কারণ এর মধ্যে দিয়ে তুমি ছবি বা কোনো কিছু, ক্যামেরা সবসময় ইনপুট ডিভাইস না, ক্যামেরা কি আর আউটপুট ডিভাইস? আচ্ছা, লেজার প্রিন্টারের মূল সুবিধা কি? উচ্চ লেজার গতি ও গুণমান। দ্বিতীয় গুণমান। উচ্চ গতি, খুব তাড়াতাড়ি প্রিন্ট হয় লেজার প্রিন্টারে, এবং গুণমান কোয়ালিটি ভালো হয় বলে লেজার প্রিন্টার ব্যবহার করে। এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশন সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ব্যাংকের চেক ডেটা কারেকশন করা হয়। ব্যাংকের কোনো কিছু ডেটা, ওই যে তারপর ওই বারকোড পড়তে বা কোনো কিছু প্রোডাক্ট আছে বারকোড কিউআর কোড পড়ার জন্য এমসিআইআর ব্যবহার করে। চেককে ঢুকিয়ে দিলে তার মধ্যে থাকে বারকোড থাকে, যেটা পড়ে নিতে এমআইসিআর, ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রেকগনাইজেশন। এই যে প্রধানত চেকের নিচে যে কোডগুলো থাকে সেগুলো পড়ার জন্য এমআইসিআর। এই যে বায়াস কোথায় সংরক্ষিত থাকে? বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, রমে রম। ROM হ্যাঁ, রমে থাকে, কারণ ওখানেই তোমার যে বায়াসের মধ্যে কি থাকে, যে কবে তৈরি হয়েছিল জিনিসটা, ঠিক আছে, কোনটা সাপোর্ট করবে, তার ইনফরমেশন থাকে। ওই জন্য যাই হোক, এটা হচ্ছে এটা কিন্তু নন ভোলাটাইল। রমে যেটা থাকে এটা কিন্তু নন ভোলাটাইল, ভুলে যায় না, ঠিক আছে। আর এটা কিন্তু মনে রাখবে প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি নয় কিন্তু। অনেকে আবার রমকে ভাবতে পারে সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি অনেকে ভাবে শুধু র্যাম কে বলা হয়। রমও কিন্তু প্রাইমারি মেমোরি, কিন্তু নন ভোলাটাইল। র্যাম প্রাইমারি মেমোরি কিন্তু ভোলাটাইল। হার্ড ডিস্ক হচ্ছে সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। রম চিপে থাকে, যেটা মাদার বোর্ডে রম চিপ থাকে, যেখানে কম্পিউটার চালুর সময় প্রয়োজনীয় পরীক্ষা চালায় সবাই ঠিকঠাক আছে কিনা। গ্রাফিক্স কার্ডের অপর নাম কি? অপশন সি, ভিডিও কার্ড বা কি হবে জিপিইউ। মনে হচ্ছে ভিডিও জিপিইউ কার্ড। হ্যাঁ, ভিডিও কার্ড বা জিপিইউ, গ্রাফিক্স পয়েন্ট জিপিইউ বলা হয়। তার কারণ হচ্ছে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয় কোনো কিছু জিনিসকে আরো ভালোভাবে দেখানোর জন্য, ভিজুয়ালি দেখানোর জন্য গ্রাফিক্স কার্ড বলা হয়। ওই যত হাই ডেফিনেশন দেখবে যেন গ্রাফিক্স কার্ড, এই জন্য ভিডিইউ বলা হয়। জিপিইউ ভিডিও, যেটা হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ বলা। মনিটরে এটা যত ভালো গ্রাফিক্স কার্ড হবে তত ভিজুয়ালি দেখতে ভালো হবে, পিকচার কোয়ালিটি ভালো হবে। নিচের কোনটি প্রাইমারি মেমোরি? এক্ষুনি বললাম র্যাম। র্যামটা র্যাম হচ্ছে প্রাইমারি মেমোরি। পেন ড্রাইভ, সিডি রম, হার্ড ডিস্ক এগুলো সেকেন্ডারি মেমোরির উদাহরণ। কোন ধরনের মেমোরি বললাম? র্যামটা ভোলাটাইল। র্যামটা ওয়াচ টাইম ভোলাটাইল মেমোরি, ভুলে যায় কিছুক্ষণ পরে। অস্থায়ী মেমোরি, ভোলাটাইল মেমোরি, বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়। রম কোন ধরনের মেমোরি বললাম? নন ভোলাটাইল। স্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরি বা নন ভোলাটাইল, কারেন্ট চলে গেলেও এটা থাকে। হার্ড ডিস্ক হলো একটি প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি সেকেন্ডারি স্টোরেজ, কারণ হার্ড ডিস্কের মধ্যে সবকিছু এটা আমাদের থাকে, স্থায়ীভাবে সংরক্ষণ থাকে। ওয়ান বিট, ওয়ান বাইটে কতগুলো বিট থাকে বলেছিলাম? 8টা। 8টা। ওয়ান বিট ইজ ইকাল টু 8 বাইট। এটা ডেটার ক্ষুদ্রতম একক। 1 কিলোবাইট বলতে কত বাইট এটা বুঝিয়েছিলাম? 1024 বাইট। 1024। কেন 1024 মনে আছে? এক্সপ্লেন করছিলাম। 2 to the power 10 2 টু দি পাওয়ার 10। ভেরি গুড, এইভাবে মনে রাখলেই হবে। গিগাবাইট বলতে কত মেগাবাইট? এটাও সিম্পল, 1024। 1024। সব আমাদের 1024-এরই গল্প। আচ্ছা, সিডি রম কোন ধরনের স্টোরেজ ডিভাইস? এটা ভালো করে ভেবে বলবে। ফ্ল্যাশ না, অপটিক্যাল। অপটিক্যাল, ঠিক আছে। সিডি রম হচ্ছে অপটিক্যাল, দেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। আর পরেরটা পেন ড্রাইভ আছে। পেন ড্রাইভ কি ধরনের স্টোরেজ? এটা হচ্ছে ফ্ল্যাশ, ঠিক আছে। কি পার্থক্য দুটো বুঝিয়ে দিচ্ছি। দেখো, সিডি রমের মধ্যে কি একটা সিডি থাকে, সিডির মধ্যে ওই যখন একটা লাইট এসে পড়ে, পার্টিকুলারলি লাইট পড়ে, সে লাইট পড়ার জন্য সেই জায়গাটা চকচক করে। এই জন্য দেখবে সে যদি সিডিটা একটু খসখসে হয়, স্ক্র্যাচ পড়ে যায়, সিডিটা একটু কাজ করতে পারে না। কেন? কারণ সেই লাইটটা যে পড়ছে, সে লাইটটা ওখানে দেখতে পাচ্ছে না, সেই অপটিক্যাল। কিন্তু পেন ড্রাইভে কি হচ্ছে, ফ্ল্যাশ মেমোরি। যখনই তুমি কারেন্টে মানে ইনপুট করছো, সঙ্গে সঙ্গে ওর মধ্যে কারেন্ট যাচ্ছে, মানে সেই ডেটাগুলো সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হচ্ছে। আর যখনই তুমি কারেন্ট খুলে দিচ্ছ, সঙ্গে সঙ্গে অফ হয়ে যাচ্ছে। সিডির ক্ষেত্রে কিন্তু ওটা হয় না। সিডিতে যে লেজার প্রযুক্তি ব্যবহার করা হয় যাতে ওই ডেটাটা পড়া যায়। ফ্ল্যাশ মেমোরিতে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয় যতক্ষণ কারেন্ট ইনসার্ট করবে ততক্ষণ সে চলবে। এই জন্য পোর্টেবল স্টোরেজ ডিভাইস। বোঝা গেল? ভুল হবে না আর আশা করি। সিডি রম আর ইউএসবির মধ্যে পার্থক্য। আচ্ছা, প্রাইমারি মেমোরি র্যাম রম সরাসরি কার সাথে যুক্ত থাকে? CPU ডাইরেক্ট থাকে, সিপিইউ এর সাথে যুক্ত থাকে। হুম, ওই জন্য সরাসরি অ্যাক্সেস করা যায়।
আচ্ছা, এটা বলেছিলাম সিপিইউ এর সবচেয়ে কাছে এবং দ্রুততম মেমরি কোনটি? রেজিস্টার বা ক্যাশ মেমোরি। রেজিস্টার। রেজিস্টার বা ক্যাশ মেমোরি, সিএসসিএইচই। ক্যাশ মেমোরি বা রেজিস্টার হচ্ছে সবচেয়ে দ্রুততম মেমোরি, ফাস্টেস্ট মেমোরি, সবচেয়ে ছোট একটা। ক্যাশ মেমোরি কোথায় রয়েছে? এর মধ্যে রয়েছে। সিপিইউ আর র্যামের মাঝে থাকে। এটা ব্যাপারটা হচ্ছে ক্যাশ মেমোরি এক ধরনের ওই সেক্রেটারির মতো। মানে সিপিইউ হচ্ছে বস, ঠিক আছে, সিপিইউ হচ্ছে বস, আর র্যাম হচ্ছে ওয়ার্কার্স, ঠিক আছে। তো এদের মাঝখানে যে কাজ করছে সে কে? সেক্রেটারি। বস সেক্রেটারিকে বললো বা ম্যানেজারকে বললো যে বাবু তুমি এটা করো। ম্যানেজার ওয়ার্কারকে বললো, ওয়ার্কার কাজ করলো, আউটপুট সেক্রেটারিকে দিল, সেক্রেটারি বসকে দিল। তাহলে এর মাঝখানে এই কাজটা রেজিস্টার করছে। তাহলে সেক্রেটারি যত ফাস্ট হবে মেমোরি তত কাজ করবে, কারণ সেক্রেটারি বসের কাছেও ইনফরমেশন নিচ্ছে, ওয়ার্কারের কাছেও ইনফরমেশন নিচ্ছে, ওই জন্য সে হচ্ছে সব থেকে ফাস্টেস্ট মেমোরি, ঠিক আছে। সে যদি ধীরে ধীরে কাজ করে তাহলে কম্পিউটার স্লো হয়ে যাবে। ছোট এবং দ্রুত মেমোরি। এসএসডির প্রধান সুবিধা কি? হার্ড ডিস্কের যখন এসএসডি ব্যবহার করা হয়, উচ্চ গতি ও কোনো এটা কোনো হবে। চলন্ত চলন্ত যন্ত্রাংশ নেই। যন্ত্রাংশ নেই, ঠিক আছে। হাই ফাস্ট এসএসডি ব্যবহার করলে খুব ফাস্ট হয়, ঠিক আছে। এই জন্য হার্ড ডিস্কের থেকে অনেক বেশি টেকসই হয় এবং ফাস্ট হয়, দামও একটু বেশি হয়, ঠিক আছে। এসএসডির দাম বেশি হয়। ইপিরম, ইরেজেবল প্রোগ্রামেবল রম হলো কোন প্রকার রম? রম যেই রমটাকে তুমি পরিবর্তন করতে পারো, লেখাই আছে ইরেজেবল। বৈদ্যুতিক ভাবে মোছা যায়। মানে এটা বৈদ্যুতিক হচ্ছে ভাবে মোছা যেতে হবে। বৈদ্যুতিক ভাবে হয় না, আল্ট্রা ভায়োলেট রে দ্বারা মোছা যায়, ইউভি রে দ্বারা মোছা যায়, ঠিক আছে। এবার কেন ইউভি রে? বেসিক্যালি তুমি বিদ্যুৎ দিয়ে দিলে মোছা যাবে না। তুমি দেখবে সিডি ড্রাইভের মধ্যে কিছু কিছু সিডি হতে দেখবে যেগুলো হচ্ছে তোমার রিরাইট করা যেত, দেখেছো? এই জেনারেশনে ছিলে সিডি কিনতে, সিনেমার সিডির সময় ব্ল্যাঙ্ক সিডি পাওয়া যেত এক সময়। ব্ল্যাঙ্ক সিডি, সেই সিডির মধ্যে সিনেমা ইনস্টল করে কেউ রেখেছো? একটা সময় ব্ল্যাঙ্ক সিডি পাওয়া যেত। আবার অনেক সময় কি হতো, সেই সিডিতে একবার লেখার পর রিরাইটেবল সিডি হতো, সেখানে একবারের জায়গায় আরো দু চারবার সিনেমা, তারপর পাঁচ ছবার করার পরে নষ্ট হয়ে যেত, আর করা যেত। কেউ করোনি কোনোদিন? আমি এগুলো করেছি, মানে আমার সে সময় কম্পিউটার ছিল। আমি যখন প্রথম কম্পিউটার এগুলো আসে, আমার এগুলো সব ছিল, এগুলো নিজে হাতে আমি করেছি। এই সময় সিডি, যখন সিডির মধ্যে কোনো একটা জিনিস যেত, তখন বলা হতো সিডিটাকে বার্ন অপশন থাকতো, মানে সিডিতে লোড ভরছি কিন্তু সেটাকে বার্ন বলা হতো। হুম? মানে সিডির মধ্যে কোনো কিছু ঢোকানোটাকে বলা হতো বার্ন করা হচ্ছে। হুম? এটা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবে, ইউভি রে দ্বারা করা যায়। ইইপি রম, ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রম, কি দ্বারা মোছা যায়? এইটা হবে বৈদ্যুতিক। বৈদ্যুতিক ভাবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে ইপি রম, ইইপি রম এর মধ্যে এটাই পার্থক্য, এটা ইলেকট্রিক্যালি ইরেজেবল। আচ্ছা, সিডি আর মানে রেকর্ডেবল সিডি, এই যে আগে সিডি পাওয়া যেত, কত কত সিডি পাওয়া যেত? ব্ল্যাঙ্ক সিডি যেগুলো পাওয়া যেত, সিডি পাওয়া যেত, একটা সিডি পাওয়া যেত 650 MB। 700 MB হতো, ঠিক আছে। এটা 700 MB হতো, আগে সিডি হতো। আর ডিভিডি পাওয়া যেত, যে ডিভিডি, আচ্ছা ডিভিডি স্টোরেজ ক্ষমতা সিডির থেকে কম না বেশি, না দ্বিগুণ, না সমান? পারবে? সিডির থেকে একটু বেশি হতো ডিভিডি। আসলে এগুলো তোমরা কোনোদিন কখনো ব্যবহার করোনি, তো ওই জন্য সিডি ডিভিডি কথাগুলো জানো। ডিভিডি স্টোরেজ অনেক বেশি হয়, যে ডিভিডি পাওয়া যেত 4.7 GB ডিভিডি হতো, ঠিক আছে। পরের কোশ্চেন আছে, অনেক বেশি হয়, এই যে 4.7 GB, প্রায় 7 গুণ। আচ্ছা, ব্লুরে ডিস্ক ডেটা স্টোরেজের জন্য কোন ধরনের লেজার? ব্লুরে ডিস্ক হচ্ছে আরো হাই কোয়ালিটির ডিভিডি যেগুলো হয়, সেগুলো ব্লুরে হয়। এখনো দেখবে কোনো কিছু সিনেমা টিনেমা ডাউনলোড করলে দেখবে ব্লুরে কোয়ালিটি বলে, মানে কোনো সিনেমা টিনেমা যদি হয় স্টোর করার জন্য, এই ব্লুরেতে স্টোর করে রাখা হয়, পরে সেগুলো থেকে যে কোনো জায়গায় কপি হয়, এক্সপেন্সিভ হয়, বেশি দিন স্টে করে। কি হবে? ব্লুরে ডেটা স্টোরের জন্য কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? এটা নীল এবং বেগুনি লেজার ব্যবহার করা হয়। এই যে ব্লুরে ডিস্ক যেগুলো হয়, নীল বেগুনি লেজার ব্যবহার করা হয় পড়তে এবং লিখতে।
কম তরঙ্গ দৈর্ঘ্য হয় বেশি ডেটা সংরক্ষণ করা যায়। আচ্ছা, কম্পিউটারের সবচেয়ে ছোট এবং মৌলিক মেমরি কোনটি? বিট সরি, 4টে অপশন রয়েছে। বিট, নিবেল, ওয়ার্ড আর বিট। কি হবে? বাইট আছে, বিট আছে, কোনটা হবে? বিট হবে, বিআইটি। বিট হবে, বিআইটি। বিট হচ্ছে সবচেয়ে ছোট একক। 0 1 একটা বিট, 8 বিট নিয়ে 1 বাইট। 4 বিটস, সরি 4 বিটস এ কত নিবেল হয়? 4 বিটসে 1 নিবেল। 1 নিবেল হয়, ঠিক আছে? 4 বিটস 1 নিবেল হয়। এই যে 1 বিটস সমান 4 বিটস সমান 1 নিবেল। আচ্ছা, সফটওয়্যার বলতে কি বোঝো? সফটওয়্যার বলতে কম্পিউটারকে নির্দেশ প্রদানকারী সেট। প্রোগ্রামের সেট। ভেরি গুড। কম্পিউটারের মধ্যে যে নির্দেশ, যে তুমি কি করবে না করবে, সেগুলো হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে? কম্পিউটারের ভৌত অংশ হার্ডওয়্যার, ইনপুট ডেটা এটা হচ্ছে যেটা যেটা কম্পিউটারকে নির্দেশ দেয় তুমি কি করবে না করবে। সিস্টেম সফটওয়্যারের উদাহরণ কি বলেছিলাম? অপারেটিং সফটওয়্যারটা সিস্টেম সফটওয়্যার। অপারেটিং সিস্টেম যেটা হয় সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার উদাহরণ। যেমন এই যে উইন্ডোজ, যেগুলো রয়েছে, উইন্ডোজ 11, উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 11, এগুলো সব অপারেটিং সিস্টেমের উদাহরণ আছে। উইন্ডোজ, লিনাক্স। নিচের কোনটি একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ? এটা বলেছিলাম। এমএস এক্সেল। এমএস এক্সেল, তাহলে সেটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কোনো না কোনো কাজে ব্যবহার করা হয়। এবারে এমএস ওয়ার্ড, তারপরে ফটোশপ, তারপরে ধরো হচ্ছে তোমার গেম প্লেয়ার, সিনেমা টিনেমা দেখার জন্য MP3 প্লেয়ার, এগুলো সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ। অপারেটিং সিস্টেমের কাজ কি? ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ তৈরি। ইউজার আর হচ্ছে যে হার্ডওয়্যার রয়েছে তার মধ্যে সংযোগ তৈরি করা, যাতে কম্পিউটার ঠিকঠাক চালু হয়। নিজের কোনটি অপারেটিং সিস্টেম নয়? ক্রমটা। গুগল ক্রোম। এই যে ক্রোমটা কি জিনিস? ব্রাউজার। ক্রমটা একটা হয়ে যাচ্ছে, ওই ব্রাউজার অপারেটিং একদম। সিস্টেম নয়, এটা সিস্টেম। ক্রোম একটা ব্রাউজার, ঠিক আছে? আবার ওয়েব ব্রাউজার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সিস্টেম, এটা একটা ওয়েব ব্রাউজার, অপারেটিং সিস্টেম না। আচ্ছা, জিএনইউ বা লিনাক্স কোন ধরনের অপারেটিং সিস্টেম? এটাও বলেছিলাম উদাহরণ হিসাবে। ওপেন সোর্স। ওপেন সোর্স একটা। ওপেন সোর্স। কেন ওপেন সোর্স? তুমি চাইলেই কিছু পরিবর্তন তোমার কারণ মধ্যে কোড। করতে পারো, তাই তো? এটাকে ওপেন সোর্স বলা হয় লিনাক্স। এমএস ডস কি ধরনের অপারেটিং সিস্টেম? এটাও বলেছিলাম। মাল্টি ইউজার মাল্টি নয়, ইউজার। মাল্টি ইউজার নয় তো। এমএস ডস ও সিঙ্গেল আচ্ছা ইউজার আচ্ছা, হতো। সিঙ্গেল ইউজারকে কি বলা হতো? সিঙ্গেল ইউজার ছিল না? হ্যাঁ। হ্যাঁ, সিঙ্গেল ইউজার ছিল। সিইউআই ভিত্তিক তাহলে। সিইউআই বলা হতো, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, যেখানে কমান্ড লিখে তোমাকে কাজ করতে হয়, সিইউআই। আর জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আচ্ছা, এই যে জিইউআই, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মূল সুবিধা কি? অপশন বি। অপশন বি, কমান্ড। ছবি এবং আইকনের মধ্যে ওই যে তুমি দেখতে পাচ্ছ এই আইকন, টুকটুক করে কেটে দিলে। এই জন্য যদি বলে জিইউআই এর উদাহরণ কি? এটা উদাহরণ, জিইউআই এর উদাহরণ এই যে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, এই যত আছে উইন্ডোজ 7, 10, উইন্ডোজ 11, এগুলো সব হচ্ছে জিইউআই। কারণ এখানে তুমি আইকনটা দেখতে পাচ্ছ, কিন্তু এমএস ডস এ তুমি কোনো আইকন দেখতে পারবে না। তুমি ওখানে যা কমান্ড দিবে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। ইউটিলিটি সফটওয়্যারের কাজ কি? এটাও বলেছিলাম। বলেছিলাম কম্পিউটারকে রক্ষণাবেক্ষণ এবং সুরক্ষা করা। ওই যে করার সময় মনে আছে, ওই যে ঝাড় দিচ্ছিল মনে আছে, ডিস্ক ক্লিনার, অ্যান্টিভাইরাস, হ্যাঁ স্যার। মনে হ্যাঁ। দেখিয়েছিলাম। এটা যেমন এরকম আরো অপশন আছে, সি ক্লিনার একটা অ্যাপ আছে, সি ক্লিনার, ঠিক আছে?
অ্যান্টিভাইরাস, এগুলো সব হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, মানে কম্পিউটারকে সুস্থ রাখার কাজকর্ম। ঠিক আছে, রক্ষণাবেক্ষণ, সুস্থ রাখা, অপটিমাইজার, ডিস্ক ক্লিনার, ডিস্ক ফ্র্যাগমেন্টার, এরকম অনেক আছে। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ভাষা কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কি? কি কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করা। হ্যাঁ, সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করা, মডিফাই করা, সেগুলোই কাজ করা। ঠিক আছে, ওই যে সব আইটি সেক্টরে যারা কাজ করে, যারা কি কাজ করে না, আমি আইটি সেক্টরে কাজ করি। আইটি সেক্টরে কাজ মানে বেশিরভাগই সফটওয়্যার ডেভেলপমেন্ট করে, এটাই কাজ। কম্পাইলারের কাজ কি, এটাও বলেছিলাম। উচ্চ উচ্চ স্তরের স্তরের ভাষাকে ভাষাকে মেশিন মেশিন ভাষায় ভাষায় রূপান্তর। রূপান্তর করা। উচ্চতর ভাষাকে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করাই হচ্ছে কম্পাইলারের কাজ। দেখবে একদিনে দেখতে পাচ্ছ পড়া হয়ে গেছে, খুব বেশি কোনো ব্যাপার নয়, করতে গেছে খুব বেশি কিছু ব্যাপার নয়। কম্পিউটার কি বিশেষ কঠিন ব্যাপার নাকি? একদিনেই দেখো পড়িয়ে দিয়েছি। ইন্টারপ্রিটারের প্রধান কাজ কি, এটাও দিয়েছিলাম। পুরো কোডটাকে একবারে রূপান্তর করা। রূপান্তর করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া ছিল, পড়োনি? লাইন বাই লাইন পড়াকে ইন্টারপ্রেট করছে, কোডকে লাইন বাই লাইন রূপান্তরকে ইন্টারপ্রেটার বলা হয়। এটা বলেছিলাম, লাইন বাই হ্যাঁ লাইন হ্যাঁ পুরো। হ্যাঁ, পড়েছিলে? হ্যাঁ, ভালো। ওই যে বললাম না, পুরো নোটটা যে দিয়েছিলাম, সেই নোটটা যদি পড়ে নাও, সব কোশ্চেন কমন পেয়ে যাবে, কিছুই এক্সট্রা বাইরের কিছুই থাকবে না। ইন্টারপ্রিটার এই কাজটা, তার সঙ্গে সঙ্গে এমসিকিউটা দিয়ে দিচ্ছে, আরো ভালো হবে। কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম, এটাও বলেছিলাম। এদেরকে এটা পারো নাকি? খ হবে। না, অ্যান্ড্রয়েড সবসময় ওপেন সোর্স, এই জন্য অ্যান্ড্রয়েড দেখো আপডেট হচ্ছে প্রত্যেক। এই দেখো উইন্ডোজ, ম্যাকিনটোস, আইওএস, এগুলো কিন্তু ওপেন সোর্স নয়। দেখো, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তোমার যদি মনে হয় তুমি একটা অ্যাপ বানিয়ে প্লে স্টোরে আপলোড করতে পারো, তো বা কোনো একটা অ্যাপ বানাতে পারো, কাউকে পাঠাতে পারো, পারো কি পারো না বলো? যে কোনো তোমার অ্যাপ মনে হলো, ঠিক আছে। অ্যান্ড্রয়েডে যেগুলো হয় সেগুলো সবসময় ওপেন সোর্স হয়, ওই জন্য যে কেউ আপডেট করতে পারে, যে কেউ সেরকম করে চেঞ্জ করতে পারে। কিন্তু উইন্ডোজ, ম্যাকিনটোস বা আইওএস, ম্যাকিনটোস মানে অ্যাপেল কোম্পানি, এই দুটোতে অ্যাপেল বানায়, অ্যাপেল কোম্পানি এই দুটো বানায়। তো অ্যাপেল কোম্পানি কখনো ওপেন সোর্স দেয় না, সে কাউকে আপডেট করতে দেয় না। অ্যাপেল সবসময় ক্লোজড, সে আইওএস কেও ক্লোজ, ম্যাকিনটোস কেও ক্লোজ। ম্যাকিনটোস হচ্ছে কম্পিউটারের জন্য, আর আইওএস হচ্ছে ফোনের জন্য, ঠিক আছে। আর উইন্ডোজ হচ্ছে কম্পিউটারের জন্য, অ্যান্ড্রয়েড হচ্ছে ফোনের জন্য। কিন্তু অ্যান্ড্রয়েড সবসময় ওপেন সোর্স, তুমি চাইলে ডেভেলপ করো, আপডেট করো, কোনো চাপ নেই, ঠিক আছে। একটি কম্পিউটারে একই সময় একাধিক কাজ করার ক্ষমতাকে কি বলা হয়? মাল্টিটাস্কিং। 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 মাল্টি প্রসেসিং মানে অনেক কাজকে, মানে একই সময় একাধিক কাজ নয়। মাল্টি প্রসেসিং মানে একটা কাজ, অনেকগুলো কাজকে একসাথে প্রসেস করাকে বলা হয়, কাজ করাকে বলা হয় মাল্টিটাস্কিং, ঠিক আছে। ড্রাইভার সফটওয়্যারের কাজ কি? অপশন বি। কম্পিউটারে হার্ডওয়্যার ডিভাইস গুলির সাথে যোগাযোগ রক্ষা করে। ওই যে কিছু একটা নতুন তুমি অ্যাপ মানে কিছু কিনে আনলে, মাউস কিনে আনলে, বুঝিয়ে দিলে, তাহলে ড্রাইভার কি করে? যোগাযোগ করবে বিভিন্ন এর সাহায্যে, তুমি সেটা দিয়ে অনেক কিছু কাজ করতে পারো। এটাই কাজ করে, যোগাযোগ করে, যেমন প্রিন্টার, স্ক্যানার, সবে তোমার ড্রাইভার লাগে। এমএস ওয়ার্ড, এক্সেল কোন সফটওয়্যার প্যাকেজের অংশ? মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট। মাইক্রোসফট অফিসের অংশ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস অ্যাক্সেস, প্রচুর আছে, ঠিক আছে। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার প্রধান কাজ কি? যেমন এমএস ওয়ার্ড, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কাজ কি? টেক্সট গোটা ভিত্তিক হবে। ডকুমেন্ট। টেক্সট ভিত্তিক ডকুমেন্ট তৈরি ও সম্পাদনা করে। টেক্সট ভিত্তিক ডকুমেন্টস তৈরি এবং সম্পাদনা করা, এমএস ওয়ার্ড। তারপরে হচ্ছে তারপরে ওয়ার্ড প্যাড। স্প্রেডশিট সফটওয়্যারের প্রধান কাজ, উদাহরণ দিতে হবে, স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ। প্রেজেন্টেশন তৈরি করা। না 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 না, স্প্রেডশিট সফটওয়্যারের একটা উদাহরণ হচ্ছে এমএস এক্সেল। ডেটা গণনা।
না, হ্যাঁ, সারিভিত্তিক ডেটা গণনা এবং বিশ্লেষণ করা। এমএস এক্সেলে কি করা হয়, সব কলম কলম করা থাকে, স্প্রেডশিট থাকে, তো সেখানে ডেটা দিয়ে যোগ করে করবে। আর প্রেজেন্টেশন হচ্ছে পাওয়ার পয়েন্টে হয়, এটা পাওয়ার পয়েন্টের কাজ, ঠিক আছে, এটা পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করা। আর লেটার লেখা এমএস ওয়ার্ডে হয়, ছবি আঁকা পেইন্ট সফটওয়্যারে হয়, ঠিক আছে। তো এর মধ্যে এমএস এক্সেল স্প্রেডশিট সফটওয়্যার, এই সারণিত ভিত্তিক, এই যে বলাই আছে যেখানে রো কলাম থাকে। এক্সেল দেখেছো তো, এক্সেল সফটওয়্যার দেখোনি? এমএস এক্সেল। হ্যাঁ দেখেছি। দেখেছি। আচ্ছা, ম্যালওয়্যার কি বলেছিলাম? ভাইরাস ওই কম্পিউটারকে ভাইরাস ক্ষতিগ্রস্ত করা। কম্পিউটারকে ভাইরাস একদম ক্ষতিগ্রস্ত করার প্রোগ্রামকে ম্যালওয়্যার বলা হয়। যার মধ্যে ভাইরাস আছে, ওন রয়েছে, যারা কম্পিউটারকে ক্ষতিগ্রস্ত করে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কি নামে ডাকা হয়? ইউটিলিটি সফটওয়্যার। না, ইউটিলিটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো? ইউটিলিটি মানে যেটা কম্পিউটারকে, মানে সিস্টেম সফটওয়্যার। হ্যাঁ, এটাকে বলা হয় এন্ড ইউজার প্রোগ্রাম। সিস্টেম সফটওয়্যার যেটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। দেখো, সফটওয়্যারের দুটো ভাগ, এই যে সফটওয়্যার এর দুটো ভাগ, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা বুঝিয়ে দিচ্ছি। সিস্টেম সফটওয়্যারের মধ্যে কোনগুলো রয়েছে, যত উইন্ডোজ রয়েছে, মানে অপারেটিং সিস্টেম রয়েছে, মানে আমাদের হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, এগুলো রয়েছে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যত রকমের সফটওয়্যার রয়েছে তারা কাজটা করে। তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি করে সিস্টেম সফটওয়্যার হবে? হবে না। ইউটিলিটি সফটওয়্যার কোনগুলো, যেগুলো কম্পিউটারকে ভালো রাখতে সাহায্য করে, তার মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা অংশ হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। কিন্তু ইউটিলিটি সফটওয়্যার মানেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়। কিন্তু ইউটিলিটি সফটওয়্যার মানেই এন্ড ইউজার প্রোগ্রাম, মানে যেটা কোনো ইউজার ব্যবহার করতে পারে, ইউজারের জন্য। কি বলছি, বোঝা গেছে কথাটা? কি বোঝাতে পারলাম? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে অনেক রকম সফটওয়্যার আছে। ইউটিলিটি সফটওয়্যার, তারপরে গ্রাফিক্সাল সফটওয়্যার, তারপর তোমার এই সফটওয়্যার ওই সফটওয়্যার, অনেক রকম সফটওয়্যার আছে। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে বলা হয় এন্ড ইউজার সফটওয়্যার। কেন? কারণ এর দ্বারা সরাসরি কোনো কাজ করা। ওকে, বোঝা গেল? বুঝতে পারলাম? হ্যাঁ কম্পিউটারের ডেটা প্রক্রিয়াকরণের ক্ষুদ্রতম একক কি? এটা বললাম। বিট। বিট। সবচেয়ে ছোট হচ্ছে বিট। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কোনটি? বাইনারি। 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 বাইনারি নাম্বার ব্যবহার করা হয়। বেস কত? বাইনারি সংখ্যার বেস? সহজ প্রশ্ন। 2। 2, 0 আর 1। 0 আর 1 1, 2 মানে 2, 0 আর 1। হেক্সাডেসিমেলের বেস? বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমেল হলে 16। ঠিক আছে? আর ডেসিমেল হলে 10, এটা 16। বুঝলে? এটা বুঝতে হবে না। হেক্সাডেসিমেলে এ বলতে বলা হয় 10 কে, ঠিক আছে? 10 থেকে শুরু হয়, 10, 11, 12 পরপর হতে থাকে 16 পর্যন্ত। এগুলো, এই প্রশ্নগুলো পড়বে। আচ্ছা, এটা পড়বে ASCII পুরো ফর্ম পড়তে পারে। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ ব্যবহারকারী কটি স্বতন্ত্র অক্ষর ক্যারেক্টার করা রয়েছে? ASCII কোড 128টি। 128। ASCII কোডে 128টি শব্দ রয়েছে। ASCII কোডে ওই যে ABCD 1 2 3 4 এরকম করে করে সব 128টা টোটাল কোড রয়েছে। 1 বাইট কি উপস্থাপন করতে পারে? এক 1 বাইটের মধ্যে কি হয়? একটা ক্যারেক্টার হয়, ঠিক আছে? এই যে একটা ক্যারেক্টারকে 1 বিট বলা হয়। এই জন্য দেখবে যখন পাসওয়ার্ড দেওয়া হয়, ঠিক আছে, কোনো কিছু পাসওয়ার্ড দেয়, তখন দেখবে যে কি রকম রয়েছে। দেখবে হচ্ছে তোমার হচ্ছে কি বলে, পাসওয়ার্ড দেওয়ার সময় বলবে, তোমরা হয়তো মানে কোনো পাসওয়ার্ড এন্টার করার সময় দেখবে বলা রয়েছে যে কি ধরনের পাসওয়ার্ড,
তুমি বলবে 8 বিট ইনক্রিপশন, 16 বিট ইনক্রিপশন। দেখেছো এই কথাগুলো শুনেছো পাসওয়ার্ডের সময়? 8 বিট ইনক্রিপশন রয়েছে, 16 বিট ইনক্রিপশনের কথাগুলো শুনেছো না শোনোনি পাসওয়ার্ডের সময়? হ্যাঁ তাহলে এই জিনিসগুলো কি হয়? 8 বিট ইনক্রিপশন মানে 8টা ডিজিটের পাসওয়ার্ড। এরকম 8টা ডিজিট যে কোনো পাসওয়ার্ড হবে, তাহলে 8 বিট ইনস্ক্রিপশন হবে, ইনস্ক্রিপশন হবে। 3 4 5 1 2 3 4 5 6 7 8। এবারে বলবে স্যার এই পাসওয়ার্ড এর মধ্যে যে কোনো ডিজিট হতে পারে, হতে পারে a 2 @5 b ছোট হাতের d m, আবার ধরো হচ্ছে ডলার, এরকম কেউ পাসওয়ার্ড রাখবে। মানে 8 বিট ইনক্রিপশনকেই করাটা খুব চাপের ব্যাপার। কেউ যদি 16 বিট ইনক্রিপশন দেয়, যত রকমের সব পসিবল তুমি কম্বিনেশন মেরে যাও, তুমি পাগল হয়ে যাবে। কি বুঝতে পারছো? এইভাবে পাসওয়ার্ড মানে একটা বিট মানে এই জায়গায় একটা ক্যারেক্টার এই জায়গায় ঢুকবে, ঠিক আছে? এইভাবে এনক্রিপশন হয়। কেউ যদি 8 বিট এনক্রিপশন দেয় তাতেই মাথা খারাপ হয়ে যাবে, আর 32 বিট এনক্রিপশন হলে 32 আলাদা আলাদা পসিবল হতে পারে, মানে তুমি মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? অক্টালে কি হবে বলেই দিলাম, 8টা হবে অক্টাল, 8 8টা হবে অক্টাল, ঠিক আছে? আচ্ছা বাইনারি, আচ্ছা 101 এর দশমিক মান কত? পারবে? এটা প্রথম 2 টু দি পাওয়ার 0, মানে এটা 1 হয়, এটা 2 টু দি পাওয়ার 1 হয়, 2 এর স্কোয়ার হয়, ঠিক আছে? পর পর হয়। এবার যেখানে যেখানে হবে, এবার যদি এরকম সংখ্যা থাকে লাস্টের যেটা হবে সেটা 2 টু দি পাওয়ার 1 মানে 1, তাহলে 1 প্লাস আগেরটা 2 টু দি পাওয়ার 1 মানে তার সঙ্গে 0 গুণ হলে 0, 2 টু দি পাওয়ার 4 মানে তার সঙ্গে যোগ হলো 4, তাহলে 101 মানে হলো 401 যোগ করলে 5 হবে, ঠিক আছে? অ্যান্সার হবে 5। আমি একটু করে দেখাচ্ছি, আরেকটা এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝে যাবে। তোমার একটা সংখ্যা বললো 1101, তাহলে তুমি কি করে বের করবে? প্রত্যেকটা যে পজিশন, লাস্ট পজিশন 2 টু দি পাওয়ার 0, তার আগের পজিশন 2 টু দি পাওয়ার 1, তার আগের পজিশন 2 এর স্কোয়ার, তার আগের পজিশন 2 এর কিউব। এবার যেখানে যেখানে 1 আছে 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 2 এর কিউব মানে কত? 8, 8 এর সাথে 1 গুণ হলে 8 হচ্ছে, তাহলে 8 হলো যোগ। 2 এর স্কোয়ার মানে 4, 4 এর সাথে 1 আছে হলো 4, তারপর দেখো 0 আছে, তাহলে 0 আছে মানে কোনো ডেটা হবে না 0, আর শেষে 1 আছে মানে 1, তাহলে 1001 বাইনারি সংখ্যায় হবে 8 4 12 1 13। বুঝতে পারলাম কিভাবে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে? এবার অনেক সময় এটা বললে 13 কে করো, এবার যদি বলে স্যার 13 কে কিভাবে ভাগ করব, এটাও সহজ। 13 কে 2 দিয়ে এরকম ভাগ করবে, 2 6 এ 12, তাহলে এখান থেকে কি ভাগশেষ রইলো? 1 ভাগশেষ রইলো, সরি 0, 1 ভাগশেষ রইলো, 2 6 12, 1 ভাগশেষ রইলো, তারপরে 2 3 এ 6 কি ভাগশেষ রইলো? 0 ভাগশেষ রইলো। তারপরে আবার কি 2 1 এ 2 কি ভাগশেষ রইলো? 1 ভাগশেষ রইলো। এবার যখন লিখবে তখন রিভার্সে লিখতে হবে, উল্টো দিক থেকে লিখতে হবে, তাহলে কি হলো? নিচ থেকে 1101 সংখ্যাটা হলো। দুটোই করতে পারবে না পারবে না? লিখতে হবে রিভার্স, এভাবে। যদি পরে করবে কোনো অসুবিধা নেই। 10 এর বাইনারি নাম্বার, এই যে 10 কে বলছে কি হবে? 1001, কিভাবে হলো? পরেরটা আরেকটা আছে, 10 বলেছে 10, তাহলে 10 কে করলে 2 5 এ 10 কি হলো? 0, 2 2 এ 4 কি ভাগশেষ রইলো? 1, তাহলে 2 কে 2 1 এ 2 কি ভাগশেষ রইলো? 0, তাহলে কি হলো? দেখতেই পাচ্ছ উল্টো দিক থেকে 1010, 0101 নয় কিন্তু 1010। ক্লিয়ার হলো না হলো না? পারা যাবে? হ্যাঁ বিসিডি বাইনারি অক্টাল ডেসিমেল কি? বাইনারি সরি বাইনারি কোডেড ডেসিমেল কি? বিসিডি কথাটার মানে কি? বলাই লেখা আছে, বাংলা মানে করলেই হবে। অপশন বাইনারি বি দশমিক অঙ্ক বি হবে বাইনারি। দশমিক অঙ্ককে বাইনারি কোডে আকারে কোড করা, ঠিক আছে? বিসিডি। আচ্ছা 1 নিবেল হলো বাইটের কত?
অর্ধেক না দ্বিগুণ? আরে 4 বিট সমান 1 নিবল, আর 1 বাইট সমান মানে 8 বিট সমান 8 বিট সমান 1 বাইট। তাহলে কি হচ্ছে? নিবল বাইটের কি হবে? ডাবল না অর্ধেক? আরে অর্ধেক হচ্ছে তো নিবল। তা এই দেখো, 1 হ্যাঁ নিবল সমান কি? 1 নিবল সমান 4 বিট, আর 1 বাইট সমান 8 বিট, তাই তো? তাহলে কি হচ্ছে? 1 নিবল সমান, সরি, 2 নিবল সমান 1 বিট হচ্ছে না? দুটো নিবল মিলেই তো হচ্ছে, তাহলে এটা হ্যাঁ অর্ধেক হচ্ছে না? সিম্পল কথা। কি অবস্থা? 8 বাইট সমান 8 বাইটস, 1 বাইট সমান 8 বিট, 1 নিবল সমান 4 বিট, তাহলে নিবল বাইটের অর্ধেক। আচ্ছা, ডেটা স্টোরেজ ক্ষমতা পরিমাপের সবচেয়ে বড় একক কোনটা? ওই আটাবাইট। আচ্ছা, এখানে সাধারণ হচ্ছে, পাশে লেখা আছে সাধারণ ব্যবহৃত। এটা যাই বলাটা তো এরকম উচিত হয়নি, কিন্তু পাশে একটা লিখে দিচ্ছে সাধারণ, যেটা ব্যবহার করি আমরা এখনো পর্যন্ত সবকিছু ম্যাক্সিমাম টেরাবাইটে ব্যবহার করি। ঠিক আছে, টেরাবাইটের বেশি, টিবির বেশি এখনো কিন্তু কিছু হয়নি সাধারণভাবে। কিন্তু সবচেয়ে বড় একক হচ্ছে জেটাবাইট, এটা হওয়া উচিত ছিল জেটাবাইট, কিন্তু আবার কোশ্চেনে দিচ্ছে সাধারণ ব্যবহৃত, সেদিক থেকে টেরাবাইট। না, স্টোরেজ করি 5 টিবি, 8 টিবি, জেটাবাইটের কিন্তু এখনো কিন্তু কিছু বেরোয়নি, ডিভাইস কিছু নেই। সাইন ম্যাগনিটিউড চিহ্নিত মান সবচেয়ে বামের কিসের জন্য ব্যবহার করা? এমএসবি। সাইন ম্যাগনিটিউড যেটা হচ্ছে কোনো উপস্থাপনের সবচেয়ে বামের বিট কিসের ব্যবহার করা? সেটা পারবে না, এটা ব্যবহার করা সংখ্যার চিহ্ন হিসাবে। ছাড়ো, এটা তো পারবে না। হ্যাঁ, টু কম্পোনেন্ট পদ্ধতি কেমন ব্যবহার, টুজ কম্পোনেন্ট পদ্ধতি কেন ব্যবহার করা হয়? এটা বাইনারি সংখ্যাকে বিয়োগকে যোগের সাহায্যে সম্পন্ন করার জন্য করা হয়। আচ্ছা ঠিক আছে, এগুলো দরকার নেই। হ্যাঁ, কম্পিউটারে রং প্রদর্শন করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়? কালার। এটাও করে রাখবে, এগুলো হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়। ঠিক আছে, কম্পিউটারে রং প্রদর্শন করার জন্য। এগুলো মনে রাখবে, কোশ্চেন দিয়ে দেবো, মনে রাখবে তাহলেই হবে। আচ্ছা, ইউনিকোড কোডিং স্ট্যান্ডার্ডে কতগুলো কোড ব্যবহার করা হয়? ইউনিকোড করার সময় 16 বিট আর 32 বিট, এটা দুটোই ব্যবহার করা হয় ইউনিকোড করার সময়। এগুলো পারবে না বুঝতে। হ্যাঁ, এইটা করো তো, এক্ষুনি বললাম 111 কত হবে বলো? মুখে মুখে হবে, বলো পারবে? মুখে মুখে হবে তো। এতক্ষণ ভাবতে সময় লাগছে? 7। 7 হবে? তাহলে প্রথমটা 2 টু দি পাওয়ার 0, প্রথমটা 2 টু দি পাওয়ার 0 মানে 1, তারপরে 2 টু দি পাওয়ার 1 মানে 2, 2 স্কোয়ার, তাহলে এটা হলো 4 প্লাস 2 প্লাস 1। হ্যাঁ 7 হবে, ঠিক আছে, সরি 7 হবে। 4 5 6 একে 7 হবে, একদম 7 হবে। আচ্ছা, ডেটা প্রক্রিয়াকরণের গতির একক কি? কম্পিউটারে যখন ডেটা প্রক্রিয়া হয়, ডেটা প্রসেস করা হয়, একক হচ্ছে গিগাহার্টজ। যখন দেখবে প্রসেসর যখন ব্যবহার করা হয়, কম্পিউটারের প্রসেসর দেখবে 2.3 গিগাহার্টজ থাকে, তো কম্পিউটারের প্রসেসরের গায়ে লেখা থাকে তো ডেটা প্রসেসিং। ওই জন্য এমআইপিএস বা গিগাহার্টজ এককে মাপা হয় কম্পিউটার ডেটা প্রক্রিয়ার গতির একক। মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড বা গিগাহার্টজ। কন্ট্রোল বাস এর কাজ কি? বাস বলছিলাম রাস্তা, যেখান দিয়ে ডেটা যায়। কাজ হচ্ছে সময় সংকেত এবং নিয়ন্ত্রণ সংকেত পরিবহন করা। যাই হোক, মোটামুটি 100 কোশ্চেন হয়ে গেল। আরো প্রশ্ন আছে, আরো 100টা প্রশ্ন আছে। ঠিক আছে, আমি পুরো পিডিএফটাই দিয়ে দিচ্ছি, পড়ে নেবে। যদি কিছু ডাউট থাকে, ঠিক আছে, যদি কিছু ডাউট থাকে আমাকে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে পাঠাবে। যদিও প্রশ্ন উত্তর একসাথে দেওয়া আছে, অসুবিধা কিছু হবে না। যদি কোনো প্রশ্নের ডাউট হয় যে স্যার বুঝতে পারিনি, তাহলে বলবে, আমি অ্যান্সার তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো।
ঠিক আছে? বোঝা গেল কি বললো?